মানে মানে বড় হবে। আগে বলো, পাস্তা কে রান্না করেছে? আরে বাবা, তোমার টিফিনের কথা বলছি। ইট ওয়াজ ডেলিশিয়াস, টু ইয়াম্মি। একদম ঝাল কম, ঠিক তোমার মতো। আর এই নাও খালি বক্সটা। এখন থেকে প্রতিদিন আমার জন্য কিছু না কিছু বানিয়ে আনবে, ঠিক আছে? দীপা পুরোই হা বনে রইল। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলবে বেচারি কিছুই বুঝতে পারছে না। আরে ভাই, মগের মুলুক নাকি? এটা কি মেডিকেল কলেজ নাকি কুকিং স্কুল? আজব বায়না। এসব জানলে আগে কখনোই এই কলেজে অ্যাডমিশন নিত না দীপা। কিন্তু ও কি জানতো যে এই মেডিকেল কলেজে এত বড় বড় জলহস্তিরাও পড়তে আসে? ওইদিকে চৌধুরী ভিলায়। এই জবা, আহা কোথায় গেলে? জি বলুন। এই তো মায়ের কাছে তার সকালের মেডিসিনগুলা দিয়ে আসলাম। জি, তা না হয় বুঝলাম, কিন্তু এই অদমটাকে কে বেঁধে দিবে? আপনি তো জানেন, আপনি জীবনে আসার পর আমি অলস হয়ে গেছি এইসব ব্যাপারে। জবাব মুচকি হাসি দিয়ে বলে উঠল। জি জনাব, আমি তো আছি আপনার খেদমতে হাজির সর্বদা। এই কথা বলে দুজন দুজনের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। জবা চৌধুরী স্বামীর টাই বাঁধছেন। তখনই রাজীব চৌধুরী বলে উঠল। জানো জবা, আমি আল্লাহর প্রতি চিরকৃতজ্ঞ যে সে আমাকে তোমার মতো একজন সহধর্মিণী দিয়েছেন। আমার জীবনের উত্থান পতনের সঙ্গীত তুমি, আমার ফুটফুটে তিনটা সন্তানের মা তুমি। আমিও কৃতজ্ঞ তোমাকে পেয়ে। এত বড় একজন ডক্টর হয়ে এতটা নিরহংকারী তুমি। সব সময় রুগীদের উপকার নিয়ে ভাবো, তাই তো তোমায় এত ভালোবাসি। চৌধুরী সাহেব তার স্ত্রীর কপালে একটি চুমু দিয়ে চেম্বারের উদ্দেশ্যে চলে গেলেন। অন্যদিকে দীপার যায় যায় অবস্থা। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। দম বন্ধ হয়ে যাবে এই বুঝি। কিন্তু কিছু একটা তো বলতেই হবে। এবার কিছুটা সাহস সঞ্চার করে দীপা বলে উঠল। ওগুলো আমি বানাইনি, মা রান্না করেছে। গুড, ভেরি গুড। এখন থেকে তুমি রান্না করবে আর আমার জন্য নিয়ে আসবে, মনে থাকবে? সেই একই কাহিনী। বেচারি মুখের উপর কাউকে কিছু বলতে পারে না বলে কথা মনে মনে বলে। বলি কেন রে, কেন খাওয়াতে হবে রান্না করে তোকে আমার? আমি কি তোর বউ? আসছে, তার জন্য প্রতিদিন রান্না করতে হবে? তুই তো একটা তিমি মাছ, একটা বন খাটাস তুই। নে নে খেয়ে ফেল, আমাকেই খেয়ে ফেল। এসব আমি কি বলছি, খেয়ে ফেল? ছি ছি, ইয়া, ইয়া আল্লাহ। মনে মনে কাউকে গালি দিলে আমি পুরা রূপা হয়ে যাই। এরপর দীপা বলে। এম, মানে আসলে আমি তো রান্না করতে পারি না। সে কি কথা? কুকিং ইজ অ্যান আর্ট, ইউ শুড লার্ন ইট, রাইট? শ্বশুরবাড়ি যেয়ে কি করবে? হুম? লেহাদোয়া। দীপা আবার শুরু হয়ে গেল মনে মনে। কেন? তোকে সাথে নিয়ে যাব, তুই আমাকে আর আমার বরকে রান্না করে খাওয়াবি, শালা বাদর মুখো খাটাস একটা। বলি এতই যখন রান্না করে খেতে ইচ্ছে করে, তখন একটা বিয়ে করে নিলেই তো হয়, বউ প্রতিদিন রান্না করে তোকে খাওয়াবে, শয়তান ছেলে একটা। আল্লাহ তোর কোনোদিনও ভালো করবে না, দেখে নিস তুই। তুই কোনোদিনও ডক্টর হতে পারবি না, তুই শুধুমাত্র একটা কম্পাউন্ডার হয়ে থাকবি সারা জীবন, এই বলে দিলাম আমি। কিছু বললে? ম্যাডাম, মনে কিছু রাখেন না, যা বলে সামনেই বলে ফেলেন। দীপা মনে মনে ভাবছে, এই ছেলে আবার ওর মনের কথা শুনে ফেলেনি তো? আরে না, এটা কিভাবে সম্ভব? দীপা রায়হানের কাছ থেকে একটু দূরে গিয়ে। না না, ঠিক আছে, আমি রান্না শিখে নিব। 100 বার শিখবো, 100 বার। আমি এখন আসি। দীপা আখিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ওর হাতটা ধরে ভার্সিটি গেটের বাইরে চলে গেল। এদিকে সাজিদ এসে বলল। দোস্ত, তোর জন্য একটা ভালো সংবাদ আছে। কি সংবাদ? তাড়াতাড়ি বল বেটা। তোর ম্যাডামের তো কোনো বয়ফ্রেন্ড নেই। দ্বিতীয় কথা হলো, খুব সভ্য শান্ত ও ভদ্র মেয়ে। আমি তো এখনই অবাক হয়ে গিয়েছি। যখন নাম জিজ্ঞেস করেতেই সব তত্তর করে বলে দিল। এমন মেয়েও হয় নাকি বাবা? একই কথা রায়হান শুনেও হাঁ হয়েছিল। ভেবেছিল এটাও কি সম্ভব? কি ইনোসেন্ট মেয়েটা। যাক, আল্লাহ যা করে ভালো করে। হয়তো এই রাজকুমারীকে আল্লাহ ওর জন্যই পাঠিয়েছে। আর হ্যাঁ, তোর শ্বশুরমশাই কিন্তু ম্যান। তোর উর্বি শ্বশুর ভেবেছিলাম টেবিলের তলে দিয়ে লেনদেনদের কাজ করেন, যেহেতু সরকারি উচ্চপদে চাকরিদার। কিন্তু আখি যা বলল তাতে বোঝা গেল সে খুবই সৎ মানুষ। ঘুষ লেনদেন তার একটুও পছন্দ না। বাহ, তাহলে তো ভালোই। কথা আছে না, যেমন বৃক্ষ তেমন ফল। মেয়েটিকে দেখে বোঝা যায় যে অনেক ভালো প্যারেন্টিং পেয়েছে।
ভালো ফ্যামিলিতে বিলং করে। এবার রায়হান হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে আগুন নেভাতে নেভাতে বলে উঠল, শোন, একটু খেয়াল রাখিস আমার ছোট পাখিটাকে, যেন কেউ ডিস্টার্ব না করে। আকাশে সন্ধ্যা তারাগুলো মিটিমিটি জ্বলছে। কি সুন্দর দেখতে। রূপা তারা গুনছে, কিন্তু তারা কি কেউ কোনোদিন গুনে শেষ করতে পেরেছে? হালকা শীতল হাওয়ায় জানালার গ্রিল ধরে বিছানায় বসে থাকা দীপার চুল কুঁদো উঠছে। আহ, পুরো শরীরটা জুড়িয়ে গেল। কিন্তু দীপার মুখটা অনেক ফ্যাকাশে। সকালের বিষয়গুলো ভেবে দীপা অনেক আতঙ্কিত। কত কিছুই না ঘুরে গেল সকালে। তার উপর তাকে নাকি এখন থেকে নিজ হাতে প্রতিদিন ওই গুন্ডাটার জন্য রান্না করে নিয়ে যেতে হবে। ধুর, ভাল লাগে না এইসব। তবে যাই হোক, বাবা কিস তো আর দিতে বলেনি, সেই বা কম কিসে। রূপা বারান্দা থেকে রুমে এসে দেখে বোনের মুখটায় চিন্তার ছাপ। বোনের মুখের এই মলিন ভাস রূপার একদম পছন্দ না। রূপা জিজ্ঞাসা স্বরে দীপাকে বলে, কিরে দি ভাই, কি হয়েছে তোর? আজকে তোর প্রথম ক্লাস ছিল, তা কেমন হলো ক্লাস? রূপার প্রশ্নে দীপার চিন্তার অবসান ঘটল। মনে মনে বলে, না, একে এইভাবে কোনোভাবে বলা যাবে না। দীপা হক চকিয়ে বলে, হুম, অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি আমি আর রাখি। তাহলে চেহারাটা লোকাল বাসের মতো করে রেখেছিস কেন? হোয়ার ইউ স্মাইল দি ভাই? লোকাল বাস? তুইও না, ধুর, ও কিছু না। নতুন সব কিছু তো, নতুন ক্লাস, নতুন জায়গা, তাই আর কি ভাবছি। কিছুক্ষণ কি যেন ভেবে দীপা রূপাকে জিজ্ঞেস করে, আচ্ছা রূপা, যদি তোকে কখনো কেউ র্যাক করে, আই মিন, যদি কোনো ছেলে। রূপা দীপার একটু কাছে এসে দীপাকে সন্দেহের চোখে দেখতে থাকে আর বলে, কেউ কিছু বলেছে? কিছু করেছে? বল, জলদি বল। ধুর, আমি তো জাস্ট এমনি আস্ক করলাম। তুইও না, আমি একটা মুভিতে দেখেছিলাম, তাই আস্ক করলাম, এই আর কি। দীপার কথায় রূপা এবার স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, তাহলে ঠিক আছে। রূপা এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। দীপা ভয় পেয়ে গেল ওর এইভাবে উঠে যাওয়াতে। রূপা বোনকে চোখের ইশারায় ভয় পেতে না করে। রূপা এবার অভিনয়ের ভঙ্গিতে দীপাকে বলে, ওই তাকা আমার দিকে। আমাকে যদি কোনো ছেলে র্যাগিং করতে আসে, জ্যাগিং চ্যাংকে চিনিস না? ঠিক জ্যাগিং চ্যাংয়ের মতো সুসা চাইনিজ বলবো, পাক্কা 5 মিনিট। তারপর ওর মতো কুমফু ক্যারাটে টাইপ একটা লাথি মারবো সোজা ছেলেটের বুকে, আর সেই ছেলে সোজা উপর হয়ে পড়বে মাটিতে, ধাপাস। দীপার চোখ ছাড়া বড়া। কি বলছে কি রূপা এইসব? দীপা হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে। দীপা উৎসাহী দর্শকের মতো চোখ বড় বড় করে বলে, তারপর 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 আমি আর আমার সঙ্গীলা বাহিনী মিলে ইচ্ছে মতো ব্যাটার পাছায় লাথি মারতে থাকবো। ব্যাটা আয়নায় আর পাছা অন্তত দেখবে না কখনো। আমাকে করবে র্যাগিং? কি বুঝলি? পাছে আবার আয়নায় দেখা যায় নাকি? যাই হোক, এই না হলে রূপা দ্য লেডি ডন। সাব্বাস সাব্বাস মেয়ার। ইস, আমি যদি তোর মতো ওই গুন্ডাটার পাছায় কতগুলা। ছিছি, না না বাবা, এসব আমি পারবো না। সকাল 7টা চৌধুরী ভিলায়। আজ সবাই একসাথে নাস্তার টেবিলে বসেছে। এ বাড়িতে সবাই একটু সকাল সকালই ওঠে। হেলদি লাইফস্টাইল বলে কথা। সকালে রায়হান আর তার বাবা ওয়ার্কিংয়ে যায় প্রতিদিন। রেদওয়ান আবার এই ব্যাপারে বরাবরই অলস, যার কারণে বাবার বকাও খায়। তবে তাতে তার কোনোই ভ্রুক্ষেপ নেই। ও তো ফিটই আছে, তাই দৌড়ানোর কি আছে। কই গো, হলো নাস্তা? তাড়াতাড়ি দাও। জবা চৌধুরী পাকের ঘর থেকে বলে উঠল, এই তো 2 মিনিট, নাস্তা রেডি। এই নাও, নাস্তা খেতে বসছো? তা কই তোমার বড় ছেলে তো সামনে বসে আছে, তাকে কিছু জিজ্ঞাসা করছো না যে? আহ, কি জিজ্ঞেস করবো, বাদ দাও তো। এমন একটু একটু হয়, ও কিছু না। ভালোই বলছো, যেমন তুমি তেমনি তোমার ছেলেরা। মায়ের অমন কথা শুনে রায়হান বুঝে গেছে যে মা কি বলতে চাইছেন, কিন্তু রেদওয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে মায়ের কথায়। ওর মাথায় ঢুকছে না যে ও আবার কি করলো। এই রায়হানটা যতবার মারপিট করে ততবার রেদওয়ানকে সহ মা বকতে থাকে। রেদওয়ান এবার মায়ের দিকে তাকিয়ে ভনিতার স্বরে বলে, ওমা, আমি আবার কি করলাম? এখানে আবার আমাকে টানছো কেন? যা করেছে ভাইয়া করেছে,
ভাইয়া এমনিতে ছোটবেলা থেকে মারপিট করার মধ্যে ওস্তাদ। কোনো কিছু দিতে না চাইলে আমাকেও মার দিত। রায়হান এবার গ্লাসে পানি ঢালতে ঢালতে বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, ঠিক বলেছিস, তাই তো বাবা রেদওয়ান আর আমি একটা ডিল করেছে, যেন ওর সাথে আমার আর মারপিট না হয়। রাজীব সাহেব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে উঠলেন, বাহ, তাহলে আগে ডিলের কথাটা তো শুনতে হয়। তা শুনি তো, কি ডিল করছিস? অমনি রায়হান আর রেদওয়ান কবিতার মতো বলা শুরু করলো। রেদওয়ানের শর্টস প্যান্টস এগুলো আমারও, ভাইয়ার ঘড়ি আমারও ঘড়ি, রেদওয়ানের গ্যাজেটস আমারও গ্যাজেটস, ভাইয়ার ওয়ালেট আমার ওয়ালেট। বাট আমার বউ শুধু আমার বউ থাকবে। সেম হেয়ার ব্রাদার, আমার বউটাও শুধু আমার। সো হাউ ইজ ইউর প্ল্যান ড্যাড? এই সকল উদ্ভট কথা শুনে রায়হানের বাবা মা দাদি এবং কি কাজের মেয়েগুলো সহ হাসি শুরু করলো। এবার রায়হান মাকে শুনিয়ে শুনিয়ে একটু উঁচু গলায় বাবাকে বলতে লাগলো, আসলে বাবা, ক্যাম্পাসে ওর একটা মেয়ের সাথে বেয়াদবি করেছিল। কথাটা আমি একটু দেরিতে জানতে পারি, ততক্ষণে মেয়েটার সাথে অনেক কিছু হতে পারত, কিন্তু আল্লাহ চেয়েছে তাই আমি সময় মতো পৌঁছে গেছি। যে দেখি মেয়েটার ওড়না মাটিতে পড়ে আছে, আর বখাটে ছেলে দুটো মেয়েটির সাথে বেয়াদবি করার চেষ্টা করছে। আমি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। আই এম সরি বাবা। রায়হান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে উঠল। সেটাই করেছে। রাজীব সাহেব ছেলের পিঠে হাত দিয়ে ছেলেকে আশ্বস্ত করে বললেন, ইউ নিড নট টু সে সরি মাই সান, আই এম সো প্রাউড অফ ইউ। জবা চৌধুরী চোখ বড় বড় করে তাকাতেই তার স্বামী চুপ হয়ে গেল। কথায় আছে না, সব পুরুষই তার স্ত্রীর কাছে চুপ। ঠিক তখনই দাদি বলে উঠল, ও সুইটে, এর জন্যই তো আমি তোমার বয়ফ্রেন্ড, আর তুমি আমার একমাত্র গার্লফ্রেন্ড। সবাইকে থামিয়ে দিয়ে জবা গলা খাঁকড়ি দিয়ে বলে উঠল, হয়েছে হয়েছে, এসব আর করতে হবে না। আমি চাই না আমার ওইটুকুনো ছেলের এখন থেকেই শত্রু হয়ে দাঁড়াক কেউ। আসলে পৃথিবীতে মাগুলো এমনই হয়, মায়ের মন মানতে চায় না যে তার সন্তানের উপর কোনো বিপদ আসুক। শত্রু বলা মুসিবত সব কিছু যেন তার সন্তান থেকে হাজার মাইল দূরে থাক। এদিকে নাস্তা শেষে রেদওয়ান মিলিকে বলল রেদওয়ানের ঘরে যেতে, একটু কথা শুনে আসতে, কি যেন একটা ইম্পর্টেন্ট কথা আছে। খানিক বাদে মিলি ভাইয়ের রুমে গিয়ে ভাইকে জিজ্ঞেস করে। হ্যাঁ ভাইয়া বল, কি হয়েছে? কিছু লাগবে? রেদওয়ান কিছুটা বিচলিত স্বরে বলে উঠল, না কিছু লাগবে না, একটু কথা ছিল এই আর কি। না তেমন কিছু না, মানে বল তো, ইয়ে মানে কি? রেদওয়ান কিছুটা নরম হয়ে জিজ্ঞাসা সুরে বলল, তোর বান্ধবী মেয়েটা আসলে কেমন? না আসলে আমার ওকে অনেক ভালো লেগেছে। মিলি চোখ বড় বড় করে বলে, থাম থাম ভাইয়া, ওই পর্যন্তই থাম। ও যদি জানতে পারে আমার গাড়িতে জীবনেও কলেজে যাবে না। এমনি অপছন্দ করে আমি ওকে পিক করতে যাই। রেদওয়ানের কপালে চিন্তার ছাপ পড়ে গেল। ও মিলির দিকে তাকিয়ে অসহায়ভাবে জিজ্ঞেস করল, কেন? প্রথমত, ও যে ফ্যামিলিতে বিলং করে সেটা অনেক স্ট্রং। দ্বিতীয়ত, ওদের অনেক রেসপেক্ট। মিলির মুখে সেলফ রেসপেক্ট কথাটা শুনে রেদওয়ানের কেমন যেন রাগ লাগতে লাগলো। মনে মনে বলে, উমা, এ আবার কেমন কথা? আমাদের কি সেটা নাই নাকি? রেদওয়ান মুখে বিরক্তি নিয়ে গলা খাঁকড়ি দিয়ে বলে ওঠে, হ্যাঁ বুঝলাম, তো যাদের সেলফ রেসপেক্ট আছে তারা কি প্রেম করে না? প্রেম করে না কথাটা শুনে মিলি তো পুরোই বেহুশ। অবশ্য বেচারা রেদওয়ান বলেও বোকা বনে গেল মিলির কাছে। এবার মিলি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। রেদওয়ান আবারও অপ্রস্তুত হয়ে পড়ল। মিলি বলল, যা বাবা, সরাসরি প্রেম? চল। আজ সকালে রহমান সাহেবের বাসায় চিতই পিঠা ও হাঁসের মাংস রান্না করা হচ্ছে সকালের নাস্তার জন্য। শীতের দিনে এটা ওদের বাসায় প্রায়ই বানানো হয়। রফিক সাহেবের বেশ পছন্দের একটা নাস্তা। পুরো ঘর হাঁসের মাংসের ঘ্রাণে ভরে গেছে। মা খুব মন দিয়ে রান্না করেন, এতে কোনো সন্দেহ নেই। স্বামী সন্তানদের খাইয়েই যেন উনি সব থেকে বেশি সুখ পান। মা রান্না করছেন এমন সময় দীপা মায়ের কাছে এসে বলে, মা, 2-3টা পিঠা আমি বানাই। আমি পারবো, দাও। মনে মনে বলে, না বানিয়ে উপায় আছে? ওই সাগরের তিমি মাছটা তো আবার জিজ্ঞেস করবে পিঠা কে বানিয়েছে, তুমি না তোমার মা। কি একটা চাকরি নিয়ে নিলাম আমি, ধুর, ভাল লাগে না।
মেয়েদের রান্না বান্না জানা উচিত। লেখাপড়ার ফাঁকে শিখে রাখলেই বা সমস্যা কিসের? আজকাল তো ছেলেরাও অনেক রকম রান্না জানে। মা খুশি হয়ে বললেন। এদিকে টেবিলে বসে রফিক সাহেব বলে উঠল। রেহানা, তোমার ছোট মেয়ে কিন্তু আমার কাছ থেকে গতকাল 500 টাকা নিয়েছে। রেহানা বেগম রাগে গজগজ করতে করতে হাতের খুন্তি নিয়ে রান্নাঘরের বাইরে চলে এসেছেন আর খুন্তি নাড়িয়ে বলতে লাগলেন।